গণতন্ত্র। জি, হ্যাঁ, মানে ডক্টর আর তমিম তো মালিক, কোনো বিকল্প নেই। একজন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে আপনি কিভাবে দেখছেন এই চলতি সংসদের শেষ অধিবেশন যেটি শুরু হয়েছে সেইখানে সংবিধানের মধ্য থেকেই সমাধান কি বেরিয়ে আসার কোনো সম্ভাবনা আছে? আপনার কি মনে হয়? না, আপনি প্রথমত হচ্ছে কোন সমাধানের কথা বলছেন? রাজনৈতিক এটা সংকটের কি সমাধান। রাজনৈতিক সংকটের সমাধান, না নির্বাচনী ওই দুটো বৈতরণী মিলিয়েই আর কি। সমাধান, নাকি সাংবিধানিক ব্যর্থতার সমাধান, কিংবা সংসদের মাধ্যমে সংবিধানকে হত্যা করার সমাধান? প্রথমত যেটা আমি প্রথমেই বলে নিচ্ছি যে আজকে 19তম অধিবেশন বসেছে নবম জাতীয় সংসদের। একটা খুব ভালো রেকর্ড হতে যাচ্ছে, আপনি খেয়াল করবেন। হয়তো কালকে কোনো পত্রিকা আসতেও পারে বা নাও আসতে পারে, বাট এটা একটা রেকর্ড হবে আমাদের 42 বছরের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে। এই সংসদ 394 দিন কার্যকর দিবস অতিক্রান্ত করেছে। এর আগে বোধহয় পঞ্চম সংসদ বোধহয় 300 দিনের মতো, 400 দিনের মতো করেছিল 91 পরে যে সংসদ। হ্যাঁ, তার মানে আর 7 দিন যদি এই সংসদ চলে, ডেফিনেটলি চলবে, তাহলে এটা একটা রেকর্ড করবে যে বেশি দিন এই সংসদ কার্যকাল 42 বছর ইতিহাস। অধিবেশনে বসেছিল। এটা গুড সাইন। এবং এই সংসদ অনেক ভালো কাজও করেছে অন্যান্য সংসদের চেয়ে। নবম সংসদের অনেক বড় দাগে সাফল্য রয়েছে, বিশেষ করে স্ট্যান্ডিং কমিটিগুলোর কার্যকারিতা, এবং তারা যে বৈঠকগুলো করেছে এবং সুপারিশগুলো করেছে, অনেকগুলো সুপারিশ হয়েছে, অনেকগুলো বাস্তবায়ন হয়েছে, 40% মতো বাস্তবায়ন হয়েছে। কিন্তু সবকিছুই ছাপিয়ে যাচ্ছে যখন সংসদের দ্বারাই যে আইনের ভিত্তিতে সংসদের জন্ম, এই সংবিধানকেই যখন হত্যা করা হলো। তো সংবিধানকে শুধু এইভাবে হত্যা করা হলো না, এটা একটা আত্মস্বীকৃত ভাবে হত্যা করা হলো। যেমন আপনার মনে আছে যে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পর সংবিধানে কিন্তু প্রভিশন দিয়ে দেওয়া হয়েছিল যে এই খুনিদের বিচার করা হবে না, একটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। এবং আপনি দেখেন এই সংবিধানকে তখন তো একটা রাষ্ট্রনায়ককে হত্যা করা হয়েছিল, তার পরিবারকে, স্বাধীন বাংলাদেশের স্থপতিকে। তো এখন যেটা করা হয়েছে একটা ব্যক্তিকে না, একটা পরিবারকে না, পুরো জাতির সংবিধানটাকে হত্যা করা হলো। এবং সেখানে ইন্ডেমনিটিও দেওয়া হলো যে কেউ এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করলে, প্রশ্ন তুললে, তার রাষ্ট্রদ্রোহে মামলা হয়ে মৃত্যুদণ্ড হয়ে যাবে। 7 ক অনুচ্ছেদ যোগ করা হলো, মানে এটাতে কেউ কথাও বলতে পারবে না। শুধু কি তাই, সংবিধানটাকে জবরদখল করে নেওয়া হয়েছে, যেমন বাড়িঘর জবরদখল করে, এটা দখল করে নেওয়া হয়েছে। যে সংবিধানটা আমি আমার মতো করে পরিবর্তন করে, আমার মতো করে একটা নির্বাচনী হ্যান্ডবুক করে ফেলেছে সংবিধানটাকে, এবং দলের গঠনতন্ত্র করে ফেলেছে আওয়ামী লীগের, যে এটাকে কেউ টাচ করতে পারবে না, করলে তার মৃত্যুদণ্ড হবে। আপনি দেখেন এই সংবিধানের 152টা অনুচ্ছেদের মধ্যে 3 ভাগের 1 ভাগই, মানে প্রায় 50টার বেশি আর্টিকেল আপনি এটা টাচ করতে পারবেন না। এখন আমাদের রাষ্ট্রবিজ্ঞানে যেটা বলা হয় যে সাংবিধানিক আইন কাকে বলে, সংবিধান কাকে বলে। একটা রাষ্ট্রে, বিভিন্ন রাষ্ট্রে 2 ধরনের সংবিধান হতে পারে, একটা সুপরিবর্তনীয়, একটা দুষ্পরিবর্তনীয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি রেজিড অ্যান্ড ফ্লেক্সিবল। আমাদের এই পঞ্চদশ সংশোধনীতে আমাদের এই সংসদ, এই নবম সংসদ যেটা করলো সেটা হচ্ছে রিজিড। ওয়ার্ল্ডে সাংবিধানিক আইনে বলা হচ্ছে রিজিড এন্ড ফ্লেক্সিবল, এখানে করা হয়েছে ইম্পসিবল। ওখানে সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়, এরা করলো অপরিবর্তনীয়। এটাকে আর পৃথিবীতে যতদিন বাংলাদেশ আছে সমস্ত মানুষও যদি এক হয়ে যায় এটা করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। কেন? নির্বাচন ব্যবস্থাটাকে তারা তাদের পকেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন, এবং উনি পরক্ষণে বললেন যাবেন না। এটা নিয়ে বিরোধী দল বলল যে না, উনি জবাবদিহিতা দিতে পারবেন না, এই জন্য এই ভয়ে বোধহয় যাবেন। প্রধানমন্ত্রী যেতে চাচ্ছেন, এখন যেতে যাচ্ছেন। আমার তো মনে হয় ওনার যাওয়া উচিত, গিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উনি এই নব আবিষ্কৃত নির্বাচন পদ্ধতিটা পৃথিবীকে শোনানো হোক, শুনিয়ে উনি বিশ্ববাসীর কাছে আন্তর্জাতিক একটা
রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হোক, যে আমি একটা নতুন ব্যবস্থা তৈরি করেছি, আমার অধীনেই আমার সংসদ থাকাকালীন সময়ে একই সময়ে 2 জন সাংসদ থাকবেন, এবং আমি চাইলে কাউকে ক্ষমতা দিব, আমি চাইলে সে না, তাহলে না চাইলে সে এই পারবে। অধিবেশনে কি আপনার কি মনে হয় যে কোনো সমাধান বেরিয়ে আসার সম্ভাবনা আছে, নাকি যে সংকট চলছে তা আরো ঘনীভূত হবে এই এই অধিবেশনের মধ্য দিয়ে? না, একটা একটা বিষয় তো খুব স্পষ্ট, যদি আপনি দুটা পদ্ধতিতে এই সমাধান হতে পারে। একটা অ্যাডহক বেসিসে হতে পারে, যে আজকে বিএনপিকে অনেক ধরনের প্রলোভন আপনারা দিলেন, কিংবা 18 দলকে দিয়ে একটা নির্বাচনে নিয়ে আসা, এবং তাতে যদি বিএনপি মনে করে 18 দল যে আমরা ক্ষমতায় চলে যাব, এবং চলেও যদি যায়, এটা তো একটা অ্যাডহক ভিত্তিতে হবে, মানে অস্থায়ী একটা ভিত্তিতে, এবং এটা নিয়ে আগামী বছর থেকে আবার আন্দোলন শুরু হবে যারা ক্ষমতায় আসবে, কেয়ারটেকার যদি না হয়। তো এটা তো একটা দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার তো ব্যবস্থাপনা হতে পারে না, জনদাবি হতে পারে না। জনদাবি হবে আমার ভোটাধিকারটা প্রয়োগের নিশ্চয়তা বিধানটা হবে আমার জনদাবি, এবং সেটা করার জন্য অবশ্যই আপনাকে ষষ্ঠদশ সংশোধনী লাগবেই সংবিধানে। সংবিধান পরিবর্তন না করা পর্যন্ত আপনি কোনোভাবে নিঃশ্বাস নিতে পারবেন না, তো কারণ আমাদের কণ্ঠ রোধ করা ফেলা হয়েছে। অর্থাৎ সংবিধান সংশোধন ছাড়া এই সংকট থেকে মুক্তির কোনো উপায় নেই আছে। আপনি কোন রকমের, আমি যেটা বললাম যে অ্যাডহক বেসিসে এটা করে ফেলতে পারেন। যে অধ্যাপক মিসবাহ কামালের কি মনে হয়? ডক্টর তুহিন মালিক নিশ্চয়ই একজন বিশেষজ্ঞ।